ইজি ফিজিক্স বই থেকে আমরা বেশ কিছু সংক্ষিপ্ত সংক্ষিপ্ত প্রশ্ন এই পর্বে আমরা ব্যাখ্যা করব, যে প্রশ্নগুলো তোমাদের সংক্ষিপ্ত আকারে আসতে পারে সৃজনশীলের ক খ আকারে। সুতরাং প্রশ্নগুলো সমাধান খুবই গুরুত্বপূর্ণ। আর এই ব্যাখ্যাগুলো বা এই প্রশ্নগুলো আমরা আলোচনা করছি ইজি ফিজিক্স বই থেকে। লভ্য কার্যকর শক্তি কর্মদক্ষতার উপর নির্ভর করে কেন? খেয়াল করো, কর্মদক্ষতা সমান হচ্ছে ডব্লিউ আউটপুট বাই ডব্লিউ ইনপুট ইন্টু 100%। এইটা যেমন আমরা শক্তি দিয়ে লিখতে পারি, এটা কিন্তু আমরা ক্ষমতা দিয়েও লিখতে পারি, কারণ ক্ষমতার জন্য আমাদের কি করতে হবে? টাইম দ্বারা ডিভাইড করতে হবে। এখানে একটা টাইম দ্বারা ডিভাইড করে দাও, এখানে একটা টাইম দ্বারা ডিভাইড করে দাও, তাহলে তো সেটা ক্ষমতা হয়ে যাচ্ছে, তাই না? তো এখন হচ্ছে যে এই বিষয়টা হচ্ছে আমরা এটা শক্তি দিয়ে প্রকাশ করতে পারি, আমরা এটা ক্ষমতা দিয়েও প্রকাশ করতে পারি। প্রশ্ন হচ্ছে লভ্য কার্যকর শক্তি কর্মদক্ষতার উপর নির্ভর করে। এখন ইনপুট তো হচ্ছে ফিক্সড, তাহলে আউটপুট সমান হবে হচ্ছে ইনপুট ইনটু ইটা। ইটার মান যত বেশি হবে আউটপুট তত বেশি হবে, ইটার মান যত কম হবে আউটপুটের মান তত কম হবে। তার মানে লভ্য কার্যকর শক্তি কর্মদক্ষতার উপর নির্ভর করে। একটি ডিজেল ইঞ্জিনের কর্মদক্ষতা 80% বলতে কি বোঝায়? সহজ হিসাব, তাকে যদি 100 জুল শক্তি দেওয়া হয়, সেখান থেকে 80 জুল কাজে রূপান্তর করে বাকি 20 জুল সে নষ্ট করে ফেলে, অপচয় করে ফেলে। কর্মদক্ষতার একক নাই কেন? সূত্রের দিকেই দেখো। কর্মদক্ষতা নির্ণয়ের সূত্র কি? মোট কার্যকর ক্ষমতা ডিভাইডেড মোট প্রদত্ত ক্ষমতা, অর্থাৎ দুইটা ক্ষমতার অনুপাত বা দুইটা একই রাশির অনুপাত। তো দুইটা একই রাশির অনুপাত হলে ক্ষমতার একক কি? ওয়াট। এখানেও ওয়াট কাটাকাটি চলে যাচ্ছে, এই জন্যই তার কোনো একক নাই। এখানে যদি শক্তি ব্যবহার করতাম তাহলে জুল কাটাকাটি চলে যেত, তখনও কোনো ইউনিট থাকতো না। তো যেহেতু কর্মদক্ষতা হচ্ছে দুইটা একই রাশির অনুপাত, তাই তাদের ক্ষেত্রে হচ্ছে একক থাকে না। মাটির নিচে তেল গ্যাস আছে কিনা তা কিভাবে শনাক্ত করা যায়? শব্দের প্রতিফলন ধর্ম ব্যবহার করে মাটির নিচে গ্যাস বা তেলের অস্তিত্ব আছে কিনা তা শনাক্ত করা যায়। মাটির নিচে গ্যাস বা তেল আছে কিনা তা জানার জন্য ত্রিমাত্রিক সিসমিক সার্ভে করা হয়। এটি করার জন্য মাটির খানিকটা নিচে ছোট বিস্ফোরণ করায়। বিস্ফোরণের শব্দ মাটির নিচে বিভিন্ন স্তরে আঘাত করে প্রতিফলিত হয়ে উপরে ফিরে আসে। জিওফোন নামে বিশেষ এক ধরনের রিসিভার সেই প্রতিফলিত তরঙ্গকে ধারণ করে সমস্ত তথ্য বিশ্লেষণ করে মাটির নিচে নিখুঁত ত্রিমাত্রিক ছবি বের করে কোথায় গ্যাস বা কোথায় তেল আছে তা শনাক্ত করা যায়। মানে বিষয়টা হচ্ছে যে মাটির নিচে হচ্ছে একটা ছোট, মানে মাটির খানিকটা নিচে একটা ছোট বিস্ফোরণ করা হয়, মানে বোমা ফাটানো হয়। যারা দেখবা যে হচ্ছে গ্যাস অনুসন্ধানের সময় আগে এটা করা হতো। তো বোমা ফাটানোর পরে কি হয়, সেই শব্দগুলো হচ্ছে নিচে যায়, গিয়ে মাটির বিভিন্ন স্তরে বাধাপ্রাপ্ত হয়ে প্রতিধ্বনি হিসেবে ফিরে আসে। সেই প্রতিধ্বনিগুলো বিশ্লেষণ করলে বোঝা যায় যে অভ্যন্তরে ওইখানে তেল গ্যাস কিছু আছে কিনা। দেখাও যে ক্ষমতা লব্ধ রাশি। এখন ক্ষমতা সমান কি? ক্ষমতা সমান হচ্ছে কাজ বাই সময়। কাজের পরিবর্তে আবার কি লেখা যায়? কাজের পরিবর্তে লেখা যায় হচ্ছে বল ইনটু সরণ। কাজের পরিবর্তে লেখা যায় হচ্ছে বল ইনটু সরণ। এখন এই বলকে আবার লেখা যায় হচ্ছে ভর ইনটু ত্বরণ। ত্বরণকে লেখা যায় হচ্ছে সরণ বাই সময় স্কয়ার। সরণ বাই সময় স্কয়ার। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি ভর ইনটু সরণ স্কয়ার বাই সময় কিউব। তাহলে দেখো তিনটা মৌলিক রাশি মিলে মূলত হচ্ছে ক্ষমতা সৃষ্টি হচ্ছে। যেহেতু একাধিক মৌলিক রাশি সমন্বয় ক্ষমতা তৈরি, তাই ক্ষমতা একটি লব্ধ রাশি। একটি গাড়ি 7 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে 44 মিটার ঘুরতে 10 নিউটন বল প্রয়োগ করা হলে সম্পূর্ণ কাজের পরিমাণ কত? পায়ের মান বলে দিয়েছে 22/7। এখন বৃত্তের পরিধি হচ্ছে 2 পাই আর। তো এখানে হচ্ছে 2 ইন্টু পায়ের মান হচ্ছে 22/7, আর হচ্ছে ব্যাসার্ধ কত? 7। তাহলে হচ্ছে 44 মিটার। খেয়াল করো, এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে 44 মিটার ঘোরা মানে হচ্ছে যেখান থেকে শুরু করেছে সে সেখানে আবার ঘুরে আসছে, কারণ বৃত্তের পরিধি হচ্ছে 44 মিটার, সে ঘুরেছে 44 মিটার। তার মানে যেখান থেকে চলা শুরু করেছে সে আবার সেখানে চলে আসছে। আবার যেহেতু সেখানে চলে আসছে, তার মানে তার সরণ শূন্য। সরণ যেহেতু শূন্য, তাহলে কাজের পরিমাণ শূন্য হবে, কারণ কাজ সমান হচ্ছে বল ইন্টু সরণ। সরণের মান 0, সুতরাং কাজের পরিমাণ 0। কাজ ও শক্তির মধ্যে দুইটা মিল লেখো। কাজ ও শক্তি উভয় স্কেলার রাশি, উভয়ের একক ও মাত্রা সেম। কোন বস্তুর ভর অর্ধেক, বেগ 4 গুণ করলে গতিশক্তি পূর্বের কত গুণ হবে? এখন ধরো নরমালি হচ্ছে যে গতিশক্তি হচ্ছে ½ mv²। এখন আমাকে কি করতে হবে? ভরকে অর্ধেক করতে হবে, তাহলে আগের m/2 আর বেগকে হচ্ছে 4 গুণ করতে হবে, তাহলে 4v²। এখন এখান থেকে ক্যালকুলেশন করে 4কে স্কয়ার করলে কত? 4 4 16, তাহলে 16 mv²। আর নিচে কত? 2 2 × 4। এখন এইখান থেকে হচ্ছে আমরা একটু ভেঙে লিখতে পারি 8 × ½ mv²।
বা এইখান থেকেও তোমরা যদি আমরা লিখতে চাই তাহলে আমি হচ্ছে এই যে 4কে স্কোয়ার করলাম, 4কে স্কোয়ার করলে আমাদের কত হচ্ছে 16, 16কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে কত 8, আর এই যে হাফ তা এখানে রেখে দিলাম, এম রেখে দিলাম, ভি স্কোয়ার লিখে দিলাম, এই যে এটাই হলো 8 ইন্টু হাফ এম ভি স্কোয়ার। এখন হাফ এম ভি স্কোয়ার মানে হচ্ছে পূর্বের গতিশক্তি, তাহলে ই কে প্রাইম সমান হচ্ছে 8 ইন্টু পূর্বের গতিশক্তি, অর্থাৎ নতুন গতিশক্তি পূর্বের গতিশক্তির 8 গুণ হয়ে যাবে। 3 কেজি ও 9 কেজি ভরের দুটি গতিশীল বস্তুর বেগের অনুপাত কত হলে বস্তু দুটির গতিশক্তি সমান হবে? যেহেতু গতিশক্তি সমানের কথা বলেছে, তাহলে হাফ অফ m1 v1 স্কয়ার সমান হাফ অফ m2 v2 স্কয়ার, হাফ হাফ উভয় পাশ থেকে কাটাকাটি চলে যাচ্ছে, ভরের মান হচ্ছে 3v1 স্কয়ার আর এক্ষেত্রে হচ্ছে 9v2 স্কয়ার। এখন এই যে v1 স্কয়ার ডিভাইডেড হচ্ছে v2 স্কয়ার, আর এখানে হচ্ছে কি 9/3, কাটাকাটি গেলে কত থাকতেছে 3। এখন v1/v2 এই যে স্কয়ার ছিল সেই স্কয়ারটাই পাশে আমরা রুট করে দিতে পারি, মানে v1 স্কয়ার v2 স্কয়ার এটাকে একসাথে হোল স্কয়ার বলা যায়। তো হোল স্কয়ারটা যখন এই পাশে চলে আসবে তখন সেটা রুট হয়ে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে v1/v2 সমান হচ্ছে √3, তাহলে v1:v2 সমান হচ্ছে √3:1। 70 কেজি ভরের একজন দৌড়বিদ গতিশক্তি 1715 জুল হলে তার বেগ কত? টি সমান হাফ এম ভি স্কয়ার, ভি স্কয়ার সমান হচ্ছে 2t/m, এই যে 2t এর সাথে গুণ হয়ে গেছে, m দ্বারা ডিভাইড হবে, তাহলে ভি সমান হচ্ছে কি হবে √2t/m। টি এর মান কত? টি এর মান হচ্ছে 1715, ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি হচ্ছে 7 মিটার পার সেকেন্ড। গতিশক্তি ও বিভব শক্তির মধ্যে দুটি পার্থক্য লেখো। গতিশীল বস্তুর গতির জন্য যে শক্তি লাভ করে তাকে গতিশক্তি বলে। অবস্থা বা অবস্থান পরিবর্তনের কারণে বস্তু কাজ করে যে সামর্থ্য অর্জন করে তাকে বিভব শক্তি বলে। এম ভরের বস্তুর বেগ ভি হলে গতিশক্তি হাফ এম ভি স্কয়ার। এম ভরের বস্তু ভূপৃষ্ঠ হতে এইচ উচ্চতায় থাকলে বিভব শক্তি হচ্ছে mgh। 5 কেজি ভরের বস্তুকে 20 সেন্টিমিটার 5 কেজি ভরের বস্তুকে 20 সেন্টিমিটার, 30 সেন্টিমিটার, 40 সেন্টিমিটার, 50 সেন্টিমিটার উপরে রাখা হলো। কোন অবস্থানে তার বিভব শক্তি সবচেয়ে বেশি? খুব সিম্পল, বিভব শক্তি ভি সমান হচ্ছে mgh। এম আর জি যদি কনস্ট্যান্ট হয়, ভর যেহেতু কনস্ট্যান্ট, জিও তো কনস্ট্যান্ট, তাহলে ভি সমানুপাতিক এইচ, তার মানে যার উচ্চতা বেশি তার বিভব শক্তি বেশি, তাহলে 50 সেন্টিমিটার উচ্চতায় রাখলে বিভব শক্তির পরিমাণ বেশি হবে। 10 কেজি ভরের একটা বস্তু 10 মিটার পার সেকেন্ড বেগে একটা স্প্রিং এর উপর পড়লে স্প্রিং ধ্রুবক 1 লক্ষ জুল পার মিটার হলে সেটি কতটুকু সংকুচিত হবে? আমরা জানি হাফ এম ভি স্কয়ার অর্থাৎ গতিশক্তি সমান হচ্ছে হাফ অফ কে এক্স স্কয়ার, মানে কাজ সমান হচ্ছে স্প্রিং এর ক্ষেত্রে কাজ সমান হচ্ছে হাফ অফ কে এক্স স্কয়ার। এখন যেহেতু গতিশক্তির পরিবর্তে লেখা যায় হাফ এম ভি স্কয়ার, তাহলে হাফ এম ভি স্কয়ার সমান হাফ অফ কে এক্স স্কয়ার, হাফ হাফ কাটাকাটি চলে যাবে, তারপরে এখান থেকে হচ্ছে আমরা এক্স সমান পাচ্ছি হচ্ছে এম ভি স্কয়ার বাই কে, এই যে কেটা নিচে ভাগ হয়ে গেছে, তাহলে এম ভি স্কয়ার বাই কে, আর এক্স স্কয়ার ছিল এই পাশে রুট হয়ে গেছে। এম এর মান কত? 10, কত বেগে? 10 মিটার পার সেকেন্ড। স্প্রিং ধ্রুবকের মান বসিয়ে দিলাম, তাহলে 0.1 মিটার সংকুচিত হবে। 20 কেজি ভরের একটা বস্তু 5 মিটার পার সেকেন্ড বেগে একটি স্প্রিং এর উপর পতিত হলো। স্প্রিং ধ্রুবক এত হলে কতটুকু সংকুচিত হবে? একদম সেম প্রশ্ন, একই প্রসিডিউরে বসিয়ে দিলাম, 0.1 মিটার হবে অ্যান্সার। একটু আগে যে প্রশ্নের সমাধান করিয়েছি তার মতো। একটি বস্তু 20 মিটার উচ্চ থেকে ভূমিতে পড়লো। পড়ন্ত অবস্থায় ভূমি হতে 5 মিটার উচ্চতে বিভব শক্তি ও গতিশক্তির অনুপাত কোনটি? তাহলে আমার পড়ন্ত অবস্থায় ভূমি হতে 5 মিটার উঁচুতে 20 মিটার উপর থেকে পড়তেছে, তাহলে ভূমি থেকে 5 মিটার উপরে মানে কতটুকু পথ অতিক্রম করেছে? 15 মিটার পথ অতিক্রম করেছে, আর ভূমি থেকে উচ্চতা হচ্ছে 5 মিটার। এই বিন্দুতে আমাকে বিভব শক্তি আর গতিশক্তির অনুপাত বের করতে হবে। এখন বিভব শক্তি সমান হচ্ছে mgx, m তো আমরা জানি বলা নেই, তাহলে এমই থাকলো, জিও রেখে দিলাম। এক্স হচ্ছে ভূমি থেকে উচ্চতা, ভূমি থেকে কত উচ্চতায়? 5 মিটার উচ্চতায়, তাহলে এক্স এর মান 5 বসিয়ে দিলাম, অর্থাৎ 5 mg। এরপর গতিশক্তি কি সমান হচ্ছে হাফ এম ভি স্কয়ার। এখন এম ভি স্কয়ার পরিবর্তে লেখা যাবে ইউ স্কয়ার প্লাস 2gh। এই ক্ষেত্রে এইচ এর পরিচয় হচ্ছে অতিক্রান্ত পথ, এখানে h মাইনাস এক্স দ্বারা বোঝানো হয়েছে সেম কথা, যে সে কতটুকু পথ অতিক্রম করেছে। তো আমার h মাইনাস এক্স লেখার দরকার নেই, আমি এখানে সরাসরি 15 লিখতেই পারি, কারণ আমি জানি অতিক্রান্ত পথ হচ্ছে 15 মিটার। তাহলে হাফ এম, ইউ এর মান 0, 2g ইন্টু হচ্ছে 15। এখন এই যে 2 কাটাকাটি চলে যাচ্ছে, তাহলে থাকতেছে কি mg 15। এখন আমাকে বিভব শক্তি আর গতিশক্তির অনুপাত, বিভব শক্তি পেয়েছি mg 5, গতিশক্তি পেয়েছি mg ইন্টু 15, তাহলে কাটাকাটি করলে 1/3, অর্থাৎ বিভব শক্তি আর গতিশক্তির অনুপাত হচ্ছে 1:3, মানে 1:3। তাহলে এই ছিল এই পর্বে হচ্ছে আমাদের সংক্ষিপ্ত প্রশ্নগুলোর ব্যাখ্যা। তোমরা এই প্রশ্নগুলো ইজি ফিজিক্স বই থেকে বারবার প্র্যাকটিস করে নিবে, সুতরাং ইজি ফিজিক্স বই যারা সংগ্রহ করনি খুব দ্রুত সংগ্রহ করে নিবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আগামী পর্বে।